কি অণুকে কি ভাঙা যায়? হ্যাঁ, অণুরে ভাঙা যায়, কারণ অণুরে ভাঙলে পরমাণুতে চলে আসা হয়। এটা অণুরে ভাঙলে কিসে পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। পরমাণু, কিন্তু পরমাণুর মধ্যে কিন্তু অণুর যা ধর্ম, পরমাণুর মধ্যে সেই ধর্ম নাই কিন্তু। এবার পদার্থের অণু রকম? দু রকম। পদার্থের অণু দু রকম। যদি যেমন কার্বন ডাই অক্সাইড, এটা একটা অণু। এই অণুটার মধ্যে কি কি আছে? কার্বন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। ওর জন্য একে বলা হচ্ছে যৌগিক অণু। দুই ধরনের থাকে। এই দেখ, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। অণু আবার দু ধরনের থাকে, এটা হলো মৌলিক অণু, যৌগিক অণু। আমি কেবল যৌগিক অণুর কথা বললাম। তাহলে মৌলিক অণু কি? মৌলিক অণু হচ্ছে সেই অণু যে অণুর মধ্যে পরমাণু হিসাবে শুধু একটাই থাকে। যেমন দেখ, O3 লিখেছি, এটা কিন্তু একটা অণু, কিন্তু এর মধ্যে পরমাণু শুধু ও তিনখানা অক্সিজেন পরমাণু আছে। ওর জন্য একে বলা হয় মৌলিক অণু। ঠিক আছে? দেখ, কার্বন ডাই অক্সাইডের যে ধর্ম, নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইডের ভাঙার পরে যে পরমাণু পেলাম, সি আর ও পরমাণু আলাদা আলাদা করে, এর তো ওই ধর্ম নাই। ঠিক আছে? তো ওর জন্য কার্বন ডাই অক্সাইড হলো শেষ সেই কণা, ছোট কণা, যার মধ্যে কার্বন ডাই অক্সাইডের মানে একটা বৃহৎ কার্বন ডাই অক্সাইডের যা বৈশিষ্ট্য, একটা অণুর মধ্যেও সেই বৈশিষ্ট্য আছে, কিন্তু ওরে ভেঙে যে পরমাণুতে চলে আসবো তার মধ্যে কিন্তু আর ওই বৈশিষ্ট্য নাই। ওজনেরও সেম। O3 যা বৈশিষ্ট্য, O3 ভেঙে যখন তিনখানা অক্সিজেন পরমাণু হবে, তার কিন্তু আর সেই বৈশিষ্ট্য থাকে না। বোঝা গেছে এটুকু? তাহলে অণুকে ভেঙে পরমাণু, তো পরমাণুরেও ভাঙা যায় আরো। পরমাণুকে ভেঙে কি পাওয়া যায়? অনেক কণা পাওয়া যায়। আমরা তো মেনলি জানি তিনখানা কণা, তো না, আরো অনেক কণা পাওয়া যায়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো পাওয়া যায়, সাথে পজিট্রন, মেসন, এরকম অনেক কণা পাওয়া যায়। পাই মেসন, একাধিক কণা পাওয়া যায়। নিউট্রিনো। আচ্ছা, এই কণাগুলো লিখে একটু পাশে একটু জায়গা রাখিস, বা পরবর্তীতে যদি এই কণা কে আবিষ্কার করেছে যদি কখনো পাওয়া যায় কোশ্চেন, তো তখন লিখে রাখবো। ওর জন্য আপাতত লিখছি না কে কোনটা আবিষ্কার করেছে। ইউকাওয়া আছে, তবে সব লিখতে হবে না, আপাতত এইটুকু থাক। এখন ঘটনা হচ্ছে, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা হলো স্থায়ী, আর এরা হচ্ছে অস্থায়ী। ওর জন্য যদি আমরা পরমাণুর চিত্র আঁকি, তো সেই চিত্রে শুধুমাত্র আমরা স্থায়ী কণাগুলোরই দেখাই। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। এবার দেখ, একটা পরমাণুর ছবি এঁকেছি, সেখানে ওই পজিট্রন, মেসন, নিউট্রন এগুলো দেখানোর কোনো অবকাশ নেই। তো দেখাতে হচ্ছে কি, এই যে মেন সেন্টার, একে বলছে নিউক্লিয়াস, এর মধ্যে থাকে প্রোটন, নিউট্রন। প্রোটনের চার্জ কেমন? পজিটিভ। নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তো দুটো মিলে চার্জ পজিটিভই হবে। তাহলে যদি প্রশ্ন আসে নিউক্লিয়াসের চার্জ কেমন? পজিটিভ। হুম, এই জায়গায় তো প্রোটন থাকে, আর ইলেকট্রন গুলো কোথায় থাকে? বাইরের কক্ষগুলোতে থাকতে থাকে, যে কক্ষের নাম কে, এল, এম, এন পরপর থাকে। মনে রাখবি যে নিচের একদম কাছের যে কক্ষ, তার থেকে উপরের কক্ষের শক্তি বেশি, উচ্চ শক্তি স্তরীয় কক্ষ বলা হয়। তার থেকে এর আরো বেশি। ঠিক আছে? যত বাইরের দিক যাবো তত কক্ষের শক্তি বেশি। আর এই ইলেকট্রন গুলোরও তেমনই শক্তি রয়েছে, যে যেই শক্তি থাকলে যে কক্ষে থাকতে পারবে তার সেরকম শক্তি। মানে এরকম, যে মনে কর কোন একটা ইলেকট্রন, মনে কর এই কক্ষের শক্তি হচ্ছে 50, তো যে ইলেকট্রনের মধ্যে 50 শক্তি আছে সেই এখানে থাকবে। এই কক্ষ স্তরের শক্তি ধর 250, তো যার 250 হবে সেই ইলেকট্রন এখানে থাকবে। কথা হচ্ছে যে তাহলে এইখানকার ইলেকট্রন কি এখানে আসতে পারে না? পারে। যদি কোনোভাবে এই ইলেকট্রনকে অতটা শক্তি দিয়ে দেওয়া যায়, তবে সে জাম্প করে এটা চলে আসবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রন কোন কক্ষে থাকবে তার ডিপেন্ড করে ইলেকট্রনের শক্তির উপরে, আর কক্ষের শক্তির উপরে। কারণ কক্ষের শক্তি যা, ইলেকট্রনের শক্তি সেই হলে ম্যাচ করে গেলেই সে সেই কক্ষে চলে আসে। ঠিক আছে তো? বুঝলি? এখন কোন পরমাণুকে যদি সংকেতের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, সেটা করা হয়েছে এইভাবে। এটা হলো পরমাণুর একটা, যে পরমাণু, তার এটা চিহ্নটা লেখা হবে। উপরে যে থাকবে তাকে বলা হবে ভর সংখ্যা, নিচে যা লেখা থাকবে তাকে বলা হবে প্রোটন সংখ্যা। ভর সংখ্যার মধ্যে লুকিয়ে রয়েছে কে কে? ভর সংখ্যার মধ্যে প্রোটন আর হচ্ছে নিউট্রন। আর নিচে যে প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, এটা মানে প্রোটন সংখ্যা। এটার থেকে এটা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তো জানা আছে নাকি?
না জানা থাকলে বলতে হবে একটা। হ্যাঁ, এটা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা বলা হয়। আর ডিটেলস বলার দরকার নেই জায়গাটা। ঠিক আছে, এইটুক মোটামুটি ক্লিয়ার হলো। এইবার হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন থাকে কোথায়? ঠিক আছে, বলি ইলেকট্রন নিচে নিচে করলি থাকে কোথায়? কক্ষে, বাইরের কক্ষে, কে এলিমেন্ট কক্ষ থেকে। এবার ইলেকট্রনটা যে আবিষ্কার করেছে নাম কি? থমসন। এর আবিষ্কারক হচ্ছে থমসন। হুম, থমসন। আর যে নামকরণ করেছে তার নাম কি? ইলেকট্রনটার যে নামকরণ করেছে তার নাম হলো স্টোনি। লিখে রাখবি, পরপর লিখে রাখবি, স্টোনি। এটা হচ্ছে আবিষ্কারক, এ হলো নামকরণ। এবার 3 নম্বর, ইলেকট্রনটা অ্যাকচুয়ালি তো ইলেকট্রন নেগেটিভ। তো কি করা হয়েছিল মনে কর, এরকম একটা প্লেট, এমন একটা প্লেট দূরত্বে আছে, এর মধ্যে হাই ভোল্টেজ দেওয়া হয়। হাই ভোল্টেজ মানে বিভবের পার্থক্য প্রচুর। বিভব পার্থক্য থাকলে কি হয়? তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ তো তখনই হয় যখন মাঝখানে একটা কানেক্টর থাকে, একটা তার থাকে। মানে আমি একটা তার রাখলাম, তার এই পাশে 0 ভোল্ট, এই পাশে 220 ভোল্ট, তাহলে ফ্লো হবে উচ্চ থেকে নিম্ন দিকে, তড়িৎ প্রবাহ হবে। আর উল্টো দিকে ইলেকট্রন প্রবাহ হয়। যেদিকে তড়িৎ প্রবাহ হয় তার উল্টো দিকে ইলেকট্রন প্রবাহ হয়। হ্যাঁ, এবার যদি এই ভোল্টেজটা একটা নির্দিষ্ট গ্যাপে, দুটো ধাতব পাত রাখলাম, মাঝখানে কানেক্টর রাখার কথা, তার না রেখেই ভোল্টেজ বাড়িয়েই যাচ্ছে। মোটামুটি এখানে 0, এখানে 100, 200, 300, 500, 600, 66,000 পর্যন্ত চলে গেলাম ভোল্টেজের কাছাকাছি। তো কি হবে সাথে সাথে, এই জায়গায় কোনো কানেক্টর দরকার পড়বে না, ইলেকট্রন একাই ছুটতে থাকবে, মানে এই দিকে ধাবিত হয়ে থাকবে। বুঝলি? মানে এই জায়গায় যে একটা তার থাকার উচিত ছিল, তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে না, এর মধ্যে এত বিভবের পার্থক্য যে ইলেকট্রন নিজেই একটা স্রোত হিসাবে এদিক যেতে থাকবে। তাহলে এটা প্রথম যে ইলেকট্রন আবিষ্কার করেছে সেই লক্ষ্য করেছিল, এবং যে স্রোতটা যাচ্ছিল সেটা নিশ্চয়ই ইলেকট্রনেরই স্রোত। ও একটা নেগেটিভ প্রান্ত থেকে একটা স্রোত যাচ্ছে, এটা এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, মনে করো এটা ক্যাথোড, ক্যাথোড মানে তো নেগেটিভ, আর এটা পজিটিভ। তো উনি খেয়াল করলেন যে ক্যাথোডের থেকে একটা অদৃশ্য স্রোত যাচ্ছে কিসের দিকে? পজিটিভের দিকে। তাহলে ক্যাথোডের থেকে কে যেতে পারে? নিশ্চয়ই নেগেটিভ কোনো কণা। তো এই স্রোতটার নাম দিয়েছিলেন উনি ক্যাথোড রশ্মি। কি রশ্মি? ক্যাথোড রশ্মি। তো ক্যাথোড রশ্মি অ্যাকচুয়ালি কি জিনিস? ইলেকট্রনের স্রোত। এটা লিখে রাখবি, ক্যাথোড রশ্মি আসলে কি? ইলেকট্রনের স্রোত। বুঝলে? আচ্ছা, ক্যাথোড রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ক্যাথোডটা কি? নেগেটিভ। নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ঠিক আছে? এবার ইলেকট্রন তো নেগেটিভ, তো চার্জ কত? চার্জটা কত জানো? মনে আছে? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কুলম এককে এত, সামনে অবশ্যই নেগেটিভ চিহ্ন। এটা ইলেকট্রনের চার্জ মানে আধান। একটা ইলেকট্রনের মধ্যে কতটা আধান আছে, কতটা কারেন্ট, সেটা হচ্ছে এত। 1.602 ইন্টু 10⁻⁻19। যদি প্রোটনকে বলতাম, প্রোটনেরও সেম, কিন্তু এখানে প্লাস হয়ে যায়। প্রোটনের সেম আধান থাকে, কিন্তু এখানে প্লাস হয়ে যায়। হ্যাঁ, 1 পয়েন্ট। ঠিক আছে, -19 কুলম।
কারণ ইলেকট্রনের কণার যে এই আধান সেটা কে আবিষ্কার করেছে? ইলেকট্রনের চার্জ, হ্যাঁ চার্জ কতটা সে কে আবিষ্কার করেছে? আবিষ্কার করেছে বিজ্ঞানী মিলিকান। আমি কিন্তু শর্টে লিখছি, একটু লিখে নিস কিন্তু, হ্যাঁ। কে আবিষ্কার করেছে? মিলিকান। এই প্রশ্নটা কিন্তু আসার মতো কোশ্চেন এবং আসেও। বিজ্ঞানী মিলিকানের নাম। কিভাবে আবিষ্কার করেছিল? তৈলবিন্দুর পরীক্ষা দ্বারা। তৈল বিন্দু তৈলবিন্দুর পরীক্ষা দ্বারা। আমি শুধু তৈলবিন্দু দ্বারা লিখলাম। আমার সাপোজ এর ইংলিশ টার্ম আসলো, তেলের ইংলিশ তো জানিস, অয়েল তো লেখা থাকবে। তো অয়েল ওরিয়েন্টেড কিছু লেখা থাকলে সেটাই হবে, তৈলবিন্দুর পরীক্ষা দ্বারা। দুটো এইটুকু তো মনে রাখবো, তৈলবিন্দুর পরীক্ষা দ্বারা। হ্যাঁ, ইলেকট্রনের চার্জ কত সেটা। এবার প্রোটন লেখ। প্রোটন তো অবশ্যই পজিটিভ। আছে প্রোটন, প্রোটন পজিটিভ, তার মানে প্রোটনের চার্জ কত হবে? সেম, কিন্তু এখানে প্লাস হবে। বুঝলাম না ওটা। আচ্ছা, প্রোটন আবিষ্কার করে কে? না, গোল্ডস্টাইন। আবিষ্কার করে গোল্ডস্টাইন। এই পাশে কিন্তু আবিষ্কারক লিখে নিস, আমি লিখলাম না। এই যেমন আবিষ্কারকের নামকারক লিখে রাখবো কিন্তু, গোল্ডস্টাইন। কিন্তু এই প্রোটনের নামকরণ কে করে? এ করে হচ্ছে রাদারফোর্ড। এ করে নামকরণ, পাশে ব্র্যাকেট নামকরণ করে লিখে রাখিস। এবার এই প্রোটনের যদি কণাকে, প্রোটন কণাকে স্রোত হিসাবে ধরলে দেখা যায় প্রোটন কণাগুলো না এই ক্যাথোডের মধ্যে দিয়ে ভেদ করে চলে যায়। কারণ প্রোটন পজিটিভ হবে, যাবে নেগেটিভের দিকে, ক্যাথোড নেগেটিভ, তো নেগেটিভকে ভেদ করে যায় বা নেগেটিভের দিকে যায়। মানে ক্যানালের মতন যেভাবে চলে না, ক্যানালের মধ্যে যেমন জল চলে যায় না, সেরকম। তো ওর জন্য একে একটা নাম দেওয়া হয়েছে ক্যানাল রশ্মি। হ্যাঁ হ্যাঁ। প্রোটন যদি সে তড়িৎ প্রবাহ, ছিল প্রোটন তো তড়িৎ প্রবাহের জন্য দায়ী না, দায়ী ইলেকট্রনই। বিপরীত দিকে তড়িৎ চায়, কিন্তু প্রোটন মানে পজিটিভ মনে হয় যেন ওইটা, কিন্তু না, ওরকম ভাববি না। কারণ এটা এক্সপেরিমেন্ট করে প্রোটনটা বের করা হয়েছে আলাদাকে। প্রোটন তো থাকে নিউক্লিয়াসের মধ্যে, ও কি করে বের হবে? এটাতে এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করা হয়েছে, সে ওর জন্য কি বলা হয়েছে ক্যানাল রশ্মি। আচ্ছা, প্রোটন কিন্তু ইলেকট্রনের থেকে ভারী। প্রোটন ইলেকট্রন থেকে ভারী। আচ্ছা, এখানে একটা জিনিস বলানি, এই যে ইলেকট্রন না, ইলেকট্রন খুব হালকা। একটা হাইড্রোজেন পরমাণু তো মনে হচ্ছে কত হালকা হবে, তারও প্রায়, একটা হাইড্রোজেন পরমাণু যা ভর, তাকে যদি প্রায় ধর 1827 টাইপ যদি দিয়ে ভাগ করি, যত হবে সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। মানে ভাব কত, একটা হাইড্রোজেন পরমাণু যদি এত দিয়ে ভাগ করি তবে যা হবে সেটা হচ্ছে ইলেকট্রন।
আচ্ছা, নিউটন তো আবিষ্কার করে স্যাডউইক, তাই তো? তো নিউটনটা আর লিখলাম না, নিউটন হচ্ছে নিস্তড়িত, এসব আর লিখলাম না, তো জানা আছে। কোন পরমাণুর মধ্যে কয়টা প্রোটন আছে, প্রোটন সংখ্যা নির্ণয় করা। যেমন ধর সোডিয়ামের মধ্যে 11টা আছে, ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা আছে, সেটা কে করে? সেটা করেছেন হচ্ছে বিজ্ঞানী মোজলে। কে করেছেন? মোজলে। কি পরীক্ষা দিয়ে? এক্স রে পরীক্ষা দিয়ে। হুম। এক্স রে আসার পর একটা জিনিস মনে পড়লো, আবার সেটা লিখতে হবে। তো প্রোটন সংখ্যা নির্ণয় করেছেন মোজলে এক্স রে পরীক্ষা। এবার দেখ এখানে ইলেকট্রন এই জায়গায় চলে এসে একটু, হ্যাঁ, এই জায়গা থেকে ইলেকট্রনের স্রোত ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসছে ভালো স্পিডে, নেগেটিভ স্রোত, নাম দেওয়া হয়েছে ক্যাথোড রশ্মি। এবার এই স্রোতের মাঝখানে যদি মলিবডিনাম, এমও, টাংস্টেন, এই জাতীয় ধাতুর কোন একটা পাতকে রেখে দেওয়া হয়, মলিবডিনাম, টাংস্টেন, এরকম যদি এই কোনো পাতকে রেখে দেওয়া হয়, তবে কি হয়, এই রশ্মি পাতের মধ্যে পড়ে পাত থেকে আবার এক ধরনের রশ্মি নির্গত করায়, পাতের থেকে এক ধরনের রশ্মি নির্গত করায়, যেটাকে বলা হয় এক্স রশ্মি। এই যে এক্স রে করে, এক্স রশ্মি কিভাবে তৈরি করা হয়, অ্যাকচুয়ালি ক্যাথোড রশ্মি এখানে পাঠানো হয়। কোন একটা ধাতু থাকে, কি ধাতু? মলিবডিনাম, টাংস্টেন, এই জাতীয়, তার মধ্যে পড়ার পরে এই জায়গা থেকে একটা রশ্মি বেরোয়, সেটা এক্স রশ্মি। এক্স রশ্মির কিন্তু কোনো চার্জ নেই, কোনো আধান নেই, ও কিন্তু নিস্তড়িত, কিন্তু তৈরি হচ্ছে কার দ্বারা? নেগেটিভ কোনো ইলেকট্রনের স্রোতের দ্বারা। এখন দেখবি এক্স রশ্মি অনেক সময় বলে দু রকমের আছে, একটাকে বলে হার্ড, একটাকে বলে সফট। হার্ডটা কেমন? এই যে যে ভোল্টেজটা না, এটা যদি বিশাল হাইফাই থাকে, মানে অনেক গ্যাপের ভোল্টেজ থাকে, তখন যে ইলেকট্রনের স্রোত এসে যেই রশ্মি তৈরি করবে তাকে বলবে হার্ড রশ্মি, যেটা অনেক ক্ষতিকারক। যে এটা দিয়ে যদি এক্স রে করা হয় তবে দেখা যায় অনেক বিকলাঙ্গ, মানে দেখা যায়, মানে প্রবলেম হতে পারে এবং হয়ও। আর যদি এর যে ভোল্টেজটা সেটা অনেক কম থাকে এবং তার থেকে ইলেকট্রনের স্রোত বের করে যদি এক্স রে রশ্মি বার করা যায়, তাকে বলে সফট রশ্মি, যেটা নর্মালি ব্যবহার করা যেতে পারে, আমাদের ব্যবহার করে। ঠিক আছে, তো মনে রাখিস সেটা কিন্তু। এক্স রশ্মি দু রকম, হার্ড, লো। হার্ড কি করে তৈরি করা হয়, লো কি করে তৈরি হয়, কোন ধাতু দিলে এক্স রশ্মি বের তৈরি হয়, এক্স রশ্মি আসলে কোথা থেকে তৈরি হয়, আর এক্স রশ্মি নিজে কিন্তু নিস্তড়িত। ঠিক আছে, মলিবডিনাম, টাংস্টেন। আচ্ছা দেখো, আমরা তো জানি ইলেকট্রন কোথায় থাকে, কে এল এম এন, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন কে এল এম এও থাকে না, কোথায় থাকে? কে এর পাশে আবার এরকম উপকক্ষ থাকে, বলেছিলাম তো কোনো একদিন হয়তো, বুঝলি? এই যে কক্ষতে না, কক্ষতে ইলেকট্রন থাকে না, থাকে হচ্ছে উপকক্ষে থাকে। সেই উপকক্ষগুলোর নাম হলো এস, পি, ডি, এফ। এর পাশে লিখে রাখবো হচ্ছে উপকক্ষ। আর কক্ষ, হুম, কক্ষ হচ্ছে, কক্ষগুলোর নাম কি? কে এল এম, এরকম। তাহলে এস, পি, ডি, এফ। এটা জানার প্রয়োজনীয়তাই হচ্ছে যে এস ব্লকভুক্ত মৌল, পি ব্লকভুক্ত, ডি ব্লকভুক্ত, এটা কিন্তু একটু জানতে হবে, নাহলে কিন্তু ওটা ভালো বোঝা যাবে না। লিখে রাখবে। তারপরে বলে দেবে।
তার পি থেকে ডি, ডি থেকে আবার এর মধ্যে একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে কে কক্ষের নাম হচ্ছে 1, এল কক্ষের নাম হলো 2, এম কক্ষের নাম হচ্ছে 3। আবার এস এদের শক্তিকে ডিনোট করা হয় একে 0 দিয়ে, একে 1 দিয়ে, একে 2 দিয়ে, একে 3 দিয়ে। এবার সাবকক্ষ মানে উপকক্ষটা থাকবে তার নাম হচ্ছে কে মানে তো 1, তো 1s। ঠিক আছে, মানে কে কক্ষতে যেই উপকক্ষটা থাকবে তার নাম হবে 1s। 1 কেন আসলো? কে এর জন্য 1 আর এস, এস এর এই সবটার শক্তি ডিনোট করে। আর এই 1 হচ্ছে কক্ষকে বোঝায়। 0 1 2 3 এগুলো হলো শক্তি রিপ্রেজেন্ট করে। আর এটা হচ্ছে নাম রিপ্রেজেন্ট করে। মানে এল কক্ষ, এল কক্ষ কে থাকবে? দুটো থাকবে, তার মানে থাকবে 2s 2p, মানে দুটো উপকক্ষ থাকবে। অসুবিধা হচ্ছে নাকি? কে তো কে এর আরেক নাম তো 1, কে তে একটাই উপকক্ষ থাকে সেটা এস, নাম দেওয়া হচ্ছে 1s। এল এ তো এস তো থাকবেই, সাথে পি ও থাকে, কারণ আবার এল এর নাম 2 তো 2s 2p। কে এল এম 3s 3p 3d, তিনটা থাকে। এস এ এস উপকক্ষের মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে 2টি। ঠিক আছে, এস এর মধ্যে 2টি, পি এর মধ্যে 6টি। লেখ, আমি একটা উদাহরণ দিলে সব বুঝে যাবি। 6টি। ডি এর মধ্যে 10টি, এফ এর মধ্যে 14টি। এতদিন ধরে যা জানি যে কে কক্ষে দুটো ইলেকট্রন থাকে, তো আসলে থাকে কোথায়? কে এর ভিতরে গিয়ে এস এস থাকে গিয়ে, সে দুটোই হোক, তো দুটো তাহলে অন্য কিছু হবে নাকি? একটু বেশি না, ভালোই বেশি। 2 আর 6 8টা থাকতে পারে। 8টা থাকতে পারে না? দেখ এবার করলে বুঝবি। ধর হচ্ছে আমি এই জায়গা থেকে নিলাম হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের কটা? 9টা আছে। তা ফ্লোরিনের ইলেকট্রন সাজালে প্রথমে তো কে কক্ষে ঢুকবে, এখানে ঢুকবে, তো 1s কটা থাকবে? দুটো। তারপরে 2s এ হাইস্ট কটা থাকতে পারে? দুটো। এস কক্ষে দুটো, উপকক্ষে দুটো থাকতে পারে। 2p তে কটা থাকবে? 2p তে হাইস্ট কটা থাকতে পারে? 6টা, কিন্তু আমার আর আছে কটা? 5টা। হ্যাঁ, 5টা আছে তো, বুঝিসনি না? ক্লোরিনের হচ্ছে তো 9টা টোটাল। তো প্রথম কক্ষে উপকক্ষে ঢুকলো দুটো, এইটা মানে ঢোকা মানে কিসে? কে তে ঢুকলো দুটো, আর এটা ঢোকা মানে কি? এল এ ঢুকলো। আমরা তো তাই লিখতাম, কে তে দুটো লিখতাম আর এল এ কত লিখতাম? 7টা, তাই তো লিখেছি, কিন্তু উপকক্ষর মাধ্যমে লিখেছি। তারপর ইলেকট্রন কোথায় প্রবেশ করে? উপকক্ষে প্রবেশ করে। তো এটা লাস্টে কিসে প্রবেশ করছে? পি তে, তো এটা পি ব্লকভুক্ত মৌল। এই হলো পি ব্লকভুক্ত মৌল। ঠিক আছে, ক্লোরিনের কটা ইলেকট্রন? 9টা। 7 আর 2 9টা। তোরে যদি সাজাতে বলে, তুই আপাতত সাজানো শিখেছিস কি? কে কক্ষে ফেলানো, এল কক্ষে ফেলানো শিখেছিস। এম কক্ষে, কে কক্ষে কটা ধরে? দুটো। এল কক্ষে বাদ বাকিটা 7টা। ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে মানে ডেভেলপড কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইলেকট্রন কে কক্ষে ঢোকে না, কে কক্ষের উপকক্ষে ঢোকে। কে এর উপকক্ষ তো একটাই আছে, সেটার নাম কি? এস। কিন্তু 1 কেন? কে যেহেতু 1, তাই 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে এস তো সবারই এস এস করে আছে, একটা করে এস আছে। কে এরও যেমন এস আছে, এল এরও এস আছে। তো আমি বলবো, বুঝবো কি করে যে এটা কে এর এস? তো সামনেটা 1 দিতে হবে। তো 1 এস এর কটা থাকবে? এস এর দুটো থাকতে পারে, 2 দিয়ে দিলাম। এরপরে কটা থাকবে? এল। এল এ কয়টা উপকক্ষ আছে? 2খানা। একটা হলো এস উপকক্ষ, একটা হলো পি উপকক্ষ। এস রে বোঝাবো 2 দিয়ে, তো পি রেও 2 দিয়ে বোঝাবো, 2p। আর বাদ এখানে তো দুটোই থাকবে হাইস্ট, এখানে তাহলে 5টা। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আর বলবো না, এইটুকু থাক, পরের দিন আবার মানে পর ওই অ্যালুমিনিয়াম বলতে গেছিলাম, বলার সময় তো মাথাটা গুলালো। তারপরে বাদ দাও। এটা এটুকু থাক, তো ক্লিয়ার হয়ে যাবে আশা করি, মানে একদম আমি শিওর ক্লিয়ার হয়ে যাবে। এটুকু তো বুঝতে পেরেছিস? তাহলে থাক, এটুকু complete। না, এটা অ্যাকচুয়ালি যারা এইটে পড়ে তাদের হাতের লেখা, এটা আমার হাতের লেখা না। ওদেরই এটা কিছু বোঝানো হয়েছিল তাই এই করা, বুঝলি? এইটে পড়ে তারা, এইটে। হ্যাঁ, না না, এইটে পড়ে তাদেরই লেখা। হ্যাঁ, না, ঠিক নীতিগুলো আসে। প্রথমে লেখা হচ্ছে হাইজেনবার্গ, বাহ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা, এটা বাংলায় না, আমি ইংলিশে লিখি আনসার্টেনিটি রুল। এই নীতিগুলো পুরো ডিরেক্ট পরীক্ষা আসে, শুধু নীতি কি বা অনিশ্চয়তা নীতি কার দেওয়া, জাস্ট এইটুকু, আর কিছু না। অনলাইনের ব্যাপারগুলো, এর ভিতরে কি আছে সেগুলো জানার দরকার নাই। অনিশ্চয়তা নীতি 2 নম্বর একটা লিখে রাখবে হচ্ছে। হুম, এই যে আমি যে এস কমা পি কমা ডি কমা এফ লিখলাম, সেটাকে লিখে নেবে অ্যাজিমুথাল সংখ্যা টাইপের। হ্যাঁ, আবার যে অনেকে আমরা লিখি না যে কে, মানে এদেরকে লেখাকে এটা লিখি না, কে এল এম, এই যেগুলো আছে আমরা লিখি মুখ, যেগুলোকে বলি আমরা কক্ষ, সেইগুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এগুলোর একক নাম হলো যে আমরা সূত্র লিখতাম না যে 2n² খানা ইলেকট্রন থাকে, ওই এন এটা। অ্যাজিমুথাল। সোডিয়ামের কথা বললাম, সোডিয়াম। এই পরমাণুর, সোডিয়াম পরমাণুর দুইখানা বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের ওর ওয়েট সম্পর্কে, ভর সম্পর্কে আইডিয়া দেয়, মানে মনে হয় একটা আইডিয়া পাচ্ছি ভর সম্পর্কের আইডিয়া। একটার নাম হচ্ছে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, পারমাণবিক, পারমাণবিক, হ্যাঁ একই জিনিস, পারমাণবিক ভর। হ্যাঁ, না না না, ওইটাই বলবো এখন। ওই আগের পেজে দেখ, একটা ই লেখা আছে না, সেই অ্যাটমিক ভর সংখ্যা যে জায়গায়, হ্যাঁ কি লেখা আছে ওই জায়গায়? হ্যাঁ, ভর সংখ্যার ইংলিশ কি লেখা রয়েছে? মাস নাম্বার। হ্যাঁ, আর প্রোটন সংখ্যার ইংলিশ কি রয়েছে? অ্যাটমিক নাম্বার। ভালো করে খেয়াল রাখবি একটু কিন্তু, হ্যাঁ। আর এই যে যে পারমাণবিক ভর লিখলাম বা পারমাণবিক গুরুত্ব লিখলাম, একই জিনিস। একে বলা হচ্ছে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস। এর আরেকটা প্রপার্টি যেটা ওই যে লেখা আছে সেটার নাম হচ্ছে কি, কি জানো, ভর সংখ্যা। আরেকটা প্রপার্টি লেখা আছে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক। এর ইংলিশ নামটা কি, কি নাম? না না, ভর সংখ্যার মাস নাম্বার, আর এটা অ্যাটমিক নাম্বার,
এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এই সোডিয়ামের দুইখানা বিষয়, মানে ভর সংখ্যাটা আমি বাদ দিলাম ভর সংখ্যা একটা বিষয়, বাদ বাকি এই একটা বিষয় আর এরা একটা বিষয়, দুটো বিষয়। এরা না সংখ্যা, সংখ্যা সংখ্যা মানে গোনা যায়, পয়েন্ট আসার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছি? সংখ্যা, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কি হবে? যতগুলো প্রোটন ততগুলো। সোডিয়ামের কত? 11, তাহলে এই ভ্যালুগুলো কত হবে? 11 হবে। 11.2, 11.5 এরকম কি হবে? না, কারণ প্রোটন তো পয়েন্টে আসবে কি করে? পয়েন্ট তো গোনা যাচ্ছে প্রোটন। কিন্তু এই যে বিষয়গুলো না, এরা পয়েন্টে আসে, এরা পয়েন্টে আসে। ধর এর ভ্যালু হচ্ছে 23.05। হ্যাঁ, এটা পয়েন্টে আসে। তার মানে পয়েন্টে আসে মানেই এটা কি, এরা কিন্তু কোনো সংখ্যা না, এরা কোনো সংখ্যা না। যদি জিজ্ঞাসা করা হয় যে কারোর ভর কত, মানে তোর ওজন কত, না আমরা তো ওজন ভুল বলি, ভর কত, তো অ্যান্সার কিন্তু পিওরলি 60 কেজি নাও হতে পারে, 75 কেজি নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা বলি 60 কেজি, কিন্তু 60 পয়েন্ট সামথিং কেজি। তার মানে বোঝা যাচ্ছে যে ভর মাপতে গেলে সেখানে আমার পুরো যেই নাম্বারটা, সেটা সবসময় পয়েন্টে আসবে, এটাই ধরে নেওয়া চলে। একদম পুরো ডিজিটে আসছে সেটা খুব রেয়ার। কিন্তু কোনো সংখ্যা গুনতে তো হলো, কয়জন মানুষ আছে? 7 জন, 8 জন, 9 জন। কটা প্রোটন আছে? 11টা, 12টা, 13টা, পুরো পূর্ণ সংখ্যা। কিন্তু এরা পূর্ণ সংখ্যায় না। তার মানে নিশ্চয়ই এদের মধ্যে একটু পার্থক্য আছে। অনেকে কিন্তু এই পার্থক্যটা বোঝে না, যে পার্থক্য মনে করে এটাও যায় এটাও যায়। সোডিয়ামের আমি বললাম কি, পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11, কারণ এটা প্রোটন সংখ্যা। আর সোডিয়ামেরই পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব কত? 23.05। হ্যাঁ, কিন্তু আমরা সুবিধার্থে এই 05টা করে আমরা লিখি 23। হ্যাঁ, ক্যালসিয়ামের ক্যালসিয়ামের এই নাম্বারটা কত? 20। আর ক্যালসিয়ামের এই নাম্বারটা কত? 40। অনেকে মনে করে কি এর দ্বিগুণ, তাই 40 না, এর ভ্যালু অ্যাকচুয়ালি 40 না, এর ভ্যালু অ্যাকচুয়ালি 39 পয়েন্ট ধর 9, কিন্তু আমরা সুবিধার্থে এটাকে বানাই হচ্ছে 40। কারণ কি? কারণ এই যে ভ্যালুটা লিখছি, এটা হচ্ছে ক্যালসিয়ামের ভর, পুরো মনে কর দাড়ি পাল্লায় মাপা ভর। ক্যালসিয়ামের একটা পরমাণুরে দাড়ি পাল্লায় মাপা ভর। কিন্তু কি, ক্যালসিয়ামের দাড়ি পাল্লায় মাপলে কি হবে? অনেক ছোট হবে। ওর জন্য কার্বনের সঙ্গে তুলনা করে মাপা ভর, মানে ভরই, এটা ক্যালসিয়ামের একটা ভর। কার সাথে হিসাব করে মাপা হয়? কার্বনের সাথে, কার্বনের 12-এর সঙ্গে হিসাব করে মাপা হয়। কিন্তু আমি ধরে নিতে পারি এটা কি, ভর। কোন ভর? অরিজিনাল পালা বাটখারায় মাপা ভর। আর এটা কি, একটা নাম্বার। যেমন ধর হলো কার্বনের কার্বনের এই সংখ্যাটা কত? কার্বনের প্রোটন সংখ্যার সমান 6। আর এই সংখ্যাটা কত? এই হলো 12। কিন্তু 12 না, পয়েন্টে আছে, আমরা সুবিধার্থে 12 দিয়েছি। হাইড্রোজেনের কত? 1। এর কত হাইড্রোজেনের? এটা কত? 1.008। কিন্তু আমরা সুবিধার্থে এটা কত বলি? 1ই বলি। অনেকে মনে করে নেয় তাহলে একই জিনিস, কিন্তু না, এক না, আলাদা। ঠিক আছে, ক্লিয়ার তো এটুকু? এবার যখন পর্যায় সারণী প্রথম বানানো শুরু হয়, পর্যায় সারণী মানে পর্যায় সারণীটা অ্যাকচুয়ালি বানানোর প্রয়োজনীয়তাটা কি? এত মৌল এটা যদি একটা ছোটখাটো ভাবে আমরা কোনো কনসেপ্ট তৈরি করতে পারি, তাহলে আমরা পড়তে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। ওর জন্য মৌলগুলোর একটা গ্রুপিং করার জন্য পর্যায় সারণীর মতন কিছু আবিষ্কার করার চেষ্টা চলছিল। তো একটা বিজ্ঞানী ছিল ডোবেরিনার, যে হচ্ছে ওটাকে বলেছিল হচ্ছে একটা সূত্রের মাধ্যমে, যে যার নাম দিয়েছিল উনি, কি সূত্র? দ্বৈত সূত্র। হ্যাঁ, দ্বৈত না, কি, ত্রয়ী সূত্র, সরি, ত্রয়ী সূত্র বা ট্র্যাডস বলা হয়। তাহলে যে ত্রয়ী সূত্র দিয়েছিল উনি, কে দিয়েছিল? এ দিয়েছিল ত্রয়ী সূত্র, ইংলিশে বলে ট্র্যাডস। এই সূত্রটা উনি কিভাবে বের করতে চেয়েছিল? উনি বলেছিল কি, যে কোনো তিনখানা পরমাণু, মানে এই পারমাণবিক গুরুত্ব নাও, দেখবে মিডিলে যেটা থাকবে তার পারমাণবিক গুরুত্ব
উপর আর নিচেরটার গড় হবে। বুঝলি উনি কি বলেছিলেন? মাঝখানেরটা সবসময় উপরেরটা আর শেষেরটার গড় হবে। হ্যাঁ, দুই দিয়ে ভাগ করতে হবে। ধর হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটে মৌল নেওয়া হলো। তো এটার পারমাণবিক গুরুত্বর যোগফল কে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। ঠিক আছে? কি পারমাণবিক গুরুত্বের যোগফল, মানে ইনি ফোকাস করেছে কোথায়? পারমাণবিক গুরুত্বের উপরে, ওইটার উপরে কিন্তু না। ঠিক আছে? এরপরে একটা বিজ্ঞানীর নাম কি, যে হচ্ছে অষ্টক সূত্র দেয়, নিউল্যান্ডের অষ্টক সূত্র। একটা বিজ্ঞানী হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই সূত্রতে উনি বলে কি, পরমাণুগুলোর পরপর সাজাও, 8টা হবে, আবার ব্যাক করো, আবার 8টা হবে, আবার ব্যাক করো, এরকম করে পরপর সাজাতে থাকো। তো যেই দিকে যা পড়বে তাদের ধর্ম পুরো সেম হবে, মানে 8টার পরে যে মৌলটা ব্যাক করবে সেটা ওই এক সেম ধর্ম হবে। কিন্তু দেখা যায় এটা ওই মোটামুটি 20-22 অব্দি খাটে, তারপরে আর খাটে না। বা যখন হচ্ছে ভারী ধাতু চলে আসে তখন আর খাটে না। তা মেন্ডেলিভ আসলো তারপরে। মেন্ডেলিভ কি করলো, মেন্ডেলিভ এর উপর ফোকাস করে বানালো। তারপরে দেখা গেল কি, মেন্ডেলিভ যে সূত্রটা দিয়েছে, যেটা বলেছে মেন্ডেলিভ বলেছে ধর্ম এর উপর ডিপেন্ড করে। তারপর আসলো বিজ্ঞানী মোজলে, ওই যে বললাম মোজলে এক্স রে পরীক্ষার মাধ্যমে দেখালো যে না, এইসবের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যার উপর। তখন আধুনিক পর্যায় সূত্রটা তৈরি হবে। অনেক বিজ্ঞানী পরপর খেটেছে এখানে। এই মেন্ডেলিভের সাথে আরেকটা বিজ্ঞানী ছিল, নাম হলো লোথার মায়ারও মোটামুটি ওই মেন্ডেলিভ যা বলেছে তাই বলেছে, সেম কথাই, প্রায় সমকালীন হবে। কিন্তু এরা সবাই আগের যত সব বিজ্ঞানী ছিল সবাই এর উপরে ফোকাস ছিল। কিন্তু দেখা গেল এর সাথে পরমাণুর কোনো সেরকম যোগাযোগ নেই। পরমাণুর সমস্ত ধর্ম নির্ভর করে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যার উপরে, যেটা মোজলে প্রথমে কনসেপ্টটা দেয়। একটু ক্লিয়ার হয়েছে? এইবার হচ্ছে তোর কোশ্চেন। এটা এটা কিন্তু লিখবি, এই নো। আগে একটু শোন তারপর। এবার ধর হচ্ছে কার্বনের ভর কত বললাম, 12। ভর বলতে কি, পারমাণবিক গুরুত্ব 12। হাইড্রোজেনে কত বললাম, 1.008। আচ্ছা, এই হাইড্রোজেনটা মানে কি, হাইড্রোজেনের একটা পরমাণু। কিন্তু পরমাণু থেকে তো অণু তৈরি হয়, কেবলই তো বললাম পরমাণু থেকেই অণু তৈরি হয়। যদি একই পরমাণু থাকে তাহলে অণু হবে মৌলিক অণু, যদি আলাদা পরমাণু মিলে অণু তৈরি হয় তাহলে হবে যৌগিক অণু। এটুকু তো ঠিক আছে। এখন সিস্টেম হচ্ছে, অণু তৈরি হতে গেলে অনেক সময় পরমাণুগুলোকে ধর সোডিয়াম যে অণু তৈরি হবে সেও একই হবে। কারণ সোডিয়াম অণু আর পরমাণুর মধ্যে তফাৎই নেই। কারণ সোডিয়াম অণু হলো এক পরমাণু, সোডিয়াম অণু এক পরমাণু, লিখলাম এক পরমাণু। এক পরমাণু মানে কি, যে অণুটা তৈরি হবে সেটা একটাই পরমাণু তৈরি হবে। এখন দেখ, ও মানে কি, অক্সিজেনের কি এটা পরমাণু। যখন অক্সিজেন অণু তৈরি হবে কি হবে, O2 হবে। তাহলে কি পরমাণু, দ্বিপরমাণু, দুইখানা পরমাণু লাগে। ধর তৈরি হবে নাইট্রোজেনের এটা কি, নাইট্রোজেন পরমাণু। আর নাইট্রোজেনের অণু হবে কি, N2, কয় পরমাণু, দ্বিপরমাণু। এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। যদি আমি ওজোন তৈরি করি, এটা একটা ওজনের অণু লিখলাম, কয় পরমাণু, ত্রিপরমাণু। ওজোন ত্রিপরমাণু। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? আচ্ছা, তিনখানা। ধরো বললাম হলো কার্বন ডাই অক্সাইড, CO2। এর মধ্যে কটা পরমাণু আছে, একটা কার্বন আর দুটো অক্সিজেন, তিনটে। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ত্রিপরমাণু বলে না, কারণ এটাকে যৌগিক অণু হয়ে গেল। তো এগুলো সাধারণত মৌলিক অণুর ক্ষেত্রেই খাটে কথাগুলো। যাই হোক, এবার দেখ, সোডিয়ামের একটা পরমাণুর ভর মানে পারমাণবিক গুরুত্ব কত, 23। হয়ে গেল, বুঝলি না?
সোডিয়ামের কত 23, তাহলে সোডিয়ামের পরমাণু গুরুত্ব যা হয় পারমাণবিক ভরও তাই হয়, কত 23। সোডিয়ামের অণুর কত হবে 23ই হবে, কারণ একটাই তো, ঠিক আছে। অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, এখানে লিখিন অক্সিজেনের এমনি কত, পারমাণবিক সংখ্যা কত, না 8, কিন্তু অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16, কিন্তু 16 না, 16 পয়েন্ট সামথিং, আমরা ধরে নিই 16, তাহলে এর পারমাণবিক গুরুত্ব কত 16, এটা হলো 32, এই তো হয়ে গেছে 32। নাইট্রোজেনের কত 14, এর কত 28, অক্সিজেনের 16, এর কত 48, ক্লিয়ার। এইগুলোরই ভর বলা হয়, আমি কারণ বলেছি এগুলো দাঁড়িপাল্লায় মাপা ভর, তাহলে এগুলোরই ভর বলা হয়। তো এইগুলো তোর মুখস্থ করতে হবে মোটামুটি কয়টা, এটা জানার কোনো উপায় নেই, মুখস্থ করতে হবে। ক্যালসিয়ামের কত, হাইড্রোজেনের কত, কার্বনের কত, হুম, আরো বেশি জানা দরকার তো, লোহার জানতে হবে কিছু কিছু, আস্তে আস্তে হয়ে যায় মুখস্থ। আর একটা সিমিলারিটি আছে দেখবি, এই এই সবসময় দেখবি, দেখ এই অক্সিজেনের সিমিলারিটি, এটা কিন্তু কোনো না, কিন্তু লোকজন বলে দেয় যে এটার সঙ্গে এটা সম্পর্ক। দেখ অক্সিজেনের 8 এর 16, দ্বিগুণ শিখিয়ে দিলাম, হয়ে যায় বেশিরভাগ টাইমে, কিন্তু হয়ে যায়। হুম, সেটাও আলাদা, ভর সংখ্যাটা সংখ্যা, প্রোটন আর নিউট্রনের সংখ্যা। হ্যাঁ, সে হতে পারে 23, হতে পারে 23, সেম হতে পারে, কিন্তু এক না, আলাদা। কারণ সোডিয়ামের 23 আছে, অন্য জায়গায় তো আলাদা হতেই পারে, অন্য কিছু আলাদা। আর আমি বললাম তো এটা তো 23 না, 23 পয়েন্ট সামথিং, আর ভর সংখ্যা যেটা সেটা পিওর 23, মানে এক হয়ে গেছে, আর কি করা যাবে, এক আছে বেশিরভাগই এক। এইবার দেখ, আমি শুধু পারমাণবিক গুরুত্ব বললাম, এখন যদি বলি কার্বন ডাই অক্সাইড CO2, হ্যাঁ, আমি যদি বলি কার্বন ডাই অক্সাইডের ভর সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত, পরমাণু ক্রমাঙ্ক কত হবে, এত যৌগ, যৌগের এসব কোনোদিন হয় না। পরমাণু ক্রমাঙ্ক তো এর তো হয় না, না বুঝলে বলিস কিন্তু, কার্বন ডাই অক্সাইডের কি পরমাণু ক্রমাঙ্ক হয়, এর কিভাবে হয়? হ্যাঁ, কার্বনের হতে পারে, খালি মৌলের হতে পারে, যৌগ তো হয় না, কিন্তু এইটা তো হবেই, দুটো মৌল মিলে, দুটো বা তিনটে মৌল মিলে যৌগ তৈরি। দেখ কার্বনের পারমাণবিক গুরুত্ব কত 12, একটা অক্সিজেনের কত 16, দুটো অক্সিজেনের কত হবে 32, যোগ করলে কত হবে 44, এই 44টা হলো গিয়ে এই কার্বন ডাই অক্সাইডের ভর, মানে সেই ভরটাকে, যেহেতু এটা আর পরমাণু নেই, তাই একে বলবো আণবিক ভর বা আণবিক গুরুত্ব। হুম, মৌল না, এটা যৌগ, যৌগের আণবিক ভর। দেখ এটা কি পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, এটা কি অণু হয়ে গেছে, তাই 32 বলবো আণবিক গুরুত্ব বা আণবিক ভর। অণুর ক্ষেত্রে কথাটা হয়ে যাবে আণবিক, আর পরমাণুর ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক। হুম, আণবিক। তা কার্বন ডাই অক্সাইডের 44, বুঝলি। এবার বললাম হচ্ছে C6H12O6, এর কত হবে, না 12, 12 গুণ 6 প্লাস 12 গুণ হাইড্রোজেন 1 করে, আর অক্সিজেনের কত, না 16 করে, একটা অক্সিজেনের 16 না, যদি টোটাল যোগ করি, হ্যাঁ মুখস্থ, এইগুলো মুখস্থ। আচ্ছা এবার এবার তোর প্রশ্নটা বল। মৌলের না, মোল, মোল মোল, ময়কার মোল, মোল, মোল আছে। তাহলে দেখ, আচ্ছা এইটুকু যদি আবার ঠিকঠাক করে বুঝিস, এবার বলা যাবে, এবার ঠিক করে বোঝা গেছে তো, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব কঠিন কিন্তু কিছুই না, জাস্ট এগুলো পালা বাটখারাতে ওজন করাবো। আচ্ছা কার্বন ডাই অক্সাইড, এই যে যেখানে CO2 লিখেছি, এখানে কটা কার্বন ডাই অক্সাইডের অণু লিখেছি, একটাই কিন্তু CO2, এই জায়গায় যদি 2 থাকতো দুটো, এই জায়গায় যদি 3 থাকতো তিনটে, তার মানে এখানে লিখেছি একটাই কার্বন ডাই অক্সাইডের অণু। এর ভর কত পেলাম 44 পেলাম। আচ্ছা একক দেওয়া যাবে না, আগে একক বলবো না,
তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেই 1 মোল। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল। ভালো করে একটু মাথার মধ্যে রাখো। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ক্যালকুলেটর করিস তো, যে কয়েকজন করে একটু। ধর আমি লিখলাম হচ্ছে জল H2O, একটা অণু লিখেছি, এর আণবিক গুরুত্ব কত হবে? এক হাইড্রোজেনের একের জন্য 1, দুটোর জন্য 2, অক্সিজেনের জন্য 16, মানে কত হচ্ছে 18। 18 হচ্ছে হাইড্রোজেনের জলের কি হচ্ছে 18 আণবিক গুরুত্ব বা আণবিক ভর। তার মানে 18 গ্রাম জলকেই বলা হবে 1 মোল জল। 18 গ্রাম জলকেই বলা হবে 1 মোল জল। মানে 1 মোল যা তার আণবিক গুরুত্বই তাই। আরেক বলতে CH4 মিথেন, তাহলে এর আণবিক গুরুত্ব কত? 12 আর 4 16। একটা হাইড্রোজেনের 1, 4টা হাইড্রোজেনের 4। ও তুই যে ওর দ্বিগুণ করতে গেলে ভুগবি ওর জন্য সবসময়, ওর জন্য একটু মনে রাখতে হবে। একটা হাইড্রোজেনের তো 1.008, তার বদলে আমি 1 লিখতে পারি। তো 4টা হাইড্রোজেনের কত? 4। 4খানা রয়েছে, তার মানে কার্বনের হচ্ছে 12 প্লাস 4 মানে কত? 16। তার মানে বলা যায় 16 গ্রাম মিথেন মানেই 1 মোল। করেছে এটা যোগ? হ্যাঁ, 180। তার মানে আমি বলতে পারি 180 গ্রাম গ্লুকোজ, গ্লুকোজ সংকেত, গ্লুকোজ মানেই 1 মোল গ্লুকোজ। ঠিক আছে? এবার তোর যদি উল্টো ভাবে বলি যে 1 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে কি সংকেত? হ্যাঁ, NH3। তাহলে N এর কত? 14। হাইড্রোজেনের কত? 1 করে হবে 3, তার মানে 14 17, তাহলে 17 গ্রাম। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত? 17 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে 17 গ্রাম। ঠিক আছে? প্রশ্নতে বলেছে কি 0.1 মোল গ্লুকোজ মানে কত গ্রাম গ্লুকোজ, তাই তো? আচ্ছা, আমি যদি 1 মোল গ্লুকোজ মানে কত গ্রাম বের করি, 1 মোল মানে কত গ্রাম হবে? 180 গ্রাম। বলে দিয়েছেন মানে বের করেছি আমি। কারণ এই যে এটা এটা তো একটাই অণু, এই অণুর আণবিক গুরুত্ব বের করলাম কি করে? প্রত্যেকটা দিয়ে দিয়ে বের করলাম, করার পরে দেখলাম আমার 180 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার তোর জন্য মনে রাখতে হবে কার্বনের কত, হাইড্রোজেনের কত, অক্সিজেনের কত মনে রাখতে হবে। বের করে দেখলাম কত হলো? 180 হলো। তাহলে আমি বলতে পারি 1 মোল গ্লুকোজ মানে 180 গ্রাম। এখানে 0.1 মোল মানে কত হবে? 18 গ্রাম। আগের এগুলো মুছে দেওয়া হয়ে গেল না? দেখে নিতে পারবো।